সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলে আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে তোমাদের অ্যাডভান্স প্ল্যান্ট ইকোলজি কোর্সের উপর ক্লাস নিচ্ছি। তোমাদের এই কোর্সের কোড হচ্ছে 313005 এবং এই কোর্সের উপর আমি আগেও দুটো তোমাদের ক্লাস নিয়েছি। একটি ছিল ফ্যাক্টরস কন্ট্রোলিং দ্য ডিস্ট্রিবিউশন অফ প্ল্যান্ট ভেজিটেশন এবং আরেকটি ছিল ভেজিটেশন স্ট্রাকচার অফ প্ল্যান্ট ভেজিটেশন অ্যান্ড ফেনোলজি। এই দুটো টপিক্সের উপর আগে ক্লাস নিয়েছি। আজকে তোমাদের ক্লাস নিব অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ C3 অ্যান্ড C4 প্ল্যান্টস। তো C3 এবং C4 প্ল্যান্টস কাকে বলে, এই প্ল্যান্টগুলোকে কেন C3 এবং C4 প্ল্যান্ট বলা হয় এবং এদের সাথে অ্যাডাপ্টেশনের কি সম্পর্ক এবং পৃথিবীব্যাপী এরা কিভাবে অভিযোজিত হয়, এই টপিকের উপরই তোমাদের আজকের ক্লাস। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে C3 প্ল্যান্টস কারা এবং C4 প্ল্যান্টস কারা। এবং এখানে তোমাদের আরেকটি প্ল্যান্টস আছে যেটাকে বলা হয় ক্যাম্প প্ল্যান্টস বা ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম করে যারা, এই ধরনের প্ল্যান্টসগুলো হচ্ছে ক্যাম্প প্ল্যান্টস। তো আগে আমার জানতে হবে যে C3 প্ল্যান্টস কারা। C3 প্ল্যান্টস বলতে আমি কি বুঝি? C3 প্ল্যান্টস হচ্ছে তারাই যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে অন্ধকার পর্যায়। তো সালোক সংশ্লেষণকে আমরা জানি যে এর সমগ্র প্রক্রিয়াটিকে দুই ভাগে ভাগ করা যায়, আলোক পর্যায় এবং অন্ধকার পর্যায়। তো এখানে বর্ণনার সুবিধার জন্য এখানকার এই পর্যায়গুলোর কিছু কথা এখানে বলা দরকার। যে এখানে আলোক পর্যায়ে যে এটিপি এবং NADP H2 উৎপন্ন হয় সেগুলোই অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডের বিজারণে সাহায্য করে এবং কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন করে বা শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তো এই যে অন্ধকার পর্যায়ে এই শর্করা জাতীয় খাদ্য কার্বন বিজারণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের প্রক্রিয়া, এইটার উপর ভিত্তি করে কিছু প্ল্যান্টসকে C3 প্ল্যান্টস এবং কিছু প্ল্যান্টসকে C4 প্ল্যান্টস এইভাবে ভাগ করা হয়েছে। এবং কিছু প্ল্যান্টস আছে ক্যাম্প, যাদেরকে বলা হচ্ছে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম করে যে সমস্ত প্ল্যান্ট, সেগুলো হচ্ছে ক্যাম্প প্ল্যান্টস। তো এখন আমি প্রথমেই বললাম যে অন্ধকার পর্যায়ে এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয় এবং এই বিজারণে যে শক্তির দরকার সেই শক্তিটা আসে আলোক পর্যায়ে যে এটিপি এবং NADP উৎপন্ন হয়েছিল তার মাধ্যমে। তো এই অন্ধকার পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডের বিজারণের মাধ্যমে প্রথম স্থায়ী যৌগ যদি 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, তাহলে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, তাহলে তাকে বলা হয় C3 প্ল্যান্টস। তো সর্বপ্রথম 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত এই সময়টাতে এই জিনিসটা নিয়ে গবেষণা করেছেন কেলভিন, বেনসন অ্যান্ড ভ্যাসান নামক এই তিনজন সায়েন্টিস্ট। এই তিনজন সায়েন্টিস্ট তেজস্ক্রিয় কার্বনের সাহায্যে ক্লোরেলা নামক একটি উদ্ভিদে, ক্লোরেলা আমরা জানি এটা হচ্ছে একটা শৈবাল, এটা হচ্ছে অ্যালগি। এই তিনজন বিজ্ঞানী, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী, এই তিনজন বিজ্ঞানী ক্লোরেলা নামক একটি শৈবালের মধ্যে তেজস্ক্রিয় কার্বন আইসোটোপ ব্যবহার করে দেখেন যে কিভাবে তারা অন্ধকার পর্যায়ে কার্বন বিজারণ করে, এর একটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথ আবিষ্কার করেন বলে এই চক্রটাকে বলা হয় ক্যালভিন চক্র বা ক্যালভিন সাইকেল। এই তিনজন বিজ্ঞানী মিলে এই চক্রটি আবিষ্কার করেন বলে একে বলা হয় ক্যালভিন চক্র বা ক্যালভিন সাইকেল। তো এই জন্য বিজ্ঞানী ক্যালভিন 1961 সালে নোবেল প্রাইজ পান। বিজ্ঞানী ক্যালভিন এর জন্য 1961 সালে নোবেল প্রাইজ পান। তো দেখা যায় যে এই ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইডকে আত্তীকৃত করে বাতাস থেকে 1,5 রাইবোলোজ বিসফসফেট, 1,5 রাইবোলোজ বিসফসফেট, একে সংক্ষেপে বলা হয় RUBP, একে সংক্ষেপে বলা হয় RUBP।
এবং এই রাইবোলোজ 1,5 ফসফেট এটাকে বাতাসের কার্বন ডাই অক্সাইডকে এর সাথে আবদ্ধ করে, এবং এখানে যে এনজাইম থাকে সেই এনজাইমটাকে বলা হয় রুবিস্কো এনজাইম বলা হয়। এই রুবিস্কো এনজাইমের পূর্ণ নাম হচ্ছে রাইবোলোজ 20 ফসফেট কার্বক্সিলেজ। এই দুটো মিলে এখানে একটি 6 কার্বন বিশিষ্ট একটি অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, এবং এই 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডের সাথে পরে এক অণু পানি যুক্ত হয়ে দুই অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এই যৌগটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, এবং এটা যেহেতু অস্থায়ী, এটা হচ্ছে এর প্রথম স্থায়ী যৌগ। তো দেখা যায় যে ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ, যেখানে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী যৌগটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই হচ্ছে C3 প্ল্যান্টস। সাধারণত C3 প্ল্যান্টস গুলো আমাদের আশেপাশে আমরা সচরাচর যে প্ল্যান্টস গুলোকে দেখে থাকি সেগুলো হচ্ছে C3 প্ল্যান্টস। এই C3 প্ল্যান্টস গুলো আমরা আম, জাম, লিচু, কাঁঠাল, তারপরে বিভিন্ন কাস্টল যে বৃক্ষ, সেগুলো হচ্ছে সবই C3 প্ল্যান্টস। এরা বেশিরভাগই মেজোফাইটিক প্ল্যান্টস গুলো সাধারণত C3 প্ল্যান্টস হয়। এবং এই সমস্ত প্ল্যান্টস টেম্পারেচার রেঞ্জ হচ্ছে যে এটা সাধারণত 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি ভালো জন্মাতে পারে, এবং এই যে কার্বন ডাই অক্সাইড যে প্রয়োজন, কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড এটি বেঁচে থাকতে পারবে, এটি সাধারণত পরিবেশে যদি 25 থেকে 80 বা 180 অথবা 100 ppm কার্বন ডাই অক্সাইডের মধ্যে এটি এর সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পাদন করতে পারে। এবং এখানে সাধারণত দেখা যায় যে এখানে এর ফটো রেসপিরেশন বলে এই চক্র, ক্যালভিন চক্রে ফটো রেসপিরেশন বলে একটি ব্যাপার ঘটে। এখানে একটা ফটো রেসপিরেশন হয়। এই ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় এর কিন্তু যে শর্করা, সেই শর্করার কিছু অংশের অপচয় হয়। তাহলে আমরা C3 প্ল্যান্টস এর মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? C3 প্ল্যান্টস এর মধ্যে দেখা যায় যে এরা সাধারণত পৃথিবীর যে সমস্ত এলাকার টেম্পারেচার 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, কার্বন ডাই অক্সাইডের অ্যাভেলেবিলিটি যেখানে 25 থেকে 100 ppm, সেই জায়গায় এরা স্বাচ্ছন্দ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এবং এরা অন্ধকার পর্যায়ে এদের এখানে প্রথম যে কার্বন ডাই অক্সাইডকে আত্তীকৃত করে সেই যৌগটির নাম হচ্ছে 1,5 রাইবোলোজ 20 ফসফেট। এবং এই 1,5 রাইবোলোজ 20 ফসফেট একটি রুবিস্কো এনজাইমের সাহায্যে এর কাজ করে। এই এনজাইমের সাহায্যে কাজ করে এটি প্রথম একটি 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে, এবং এই অস্থায়ী কিটো অ্যাসিডটি এক অণু পানির সাথে যুক্ত হয়ে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড নামক স্থায়ী যৌগ উৎপন্ন করে। তো এই প্রথম স্থায়ী যৌগটি 3 কার্বন বিশিষ্ট হয়। এই সমস্ত প্ল্যান্টসকে বলা হয় C3 প্ল্যান্টস। এবং C3 প্ল্যান্টসগুলো আমি বললাম বেশিরভাগই মেজোফাইটিক, এবং এদের সাধারণত দেখা যায় যে এখানে ফটো রেসপিরেশন হয়। এই ফটো রেসপিরেশনে এদের শর্করার কিছুটা অপচয় হয়, এবং এখানে সালোকসংশ্লেষণের হার কম হয়, এখানে প্রোডাক্টিভিটিও কম হয় C4 প্ল্যান্টের চাইতে। আমি যখন এর পরে তোমাদের C4 প্ল্যান্ট সম্বন্ধে পড়াবো, তখন তোমরা দেখতে পারবে যে C3 প্ল্যান্ট এবং C4 প্ল্যান্টের মধ্যে কি তফাৎ আছে। এবং C3 প্ল্যান্টে সাধারণত ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনো প্রকারভেদ দেখা যায় না। এখানে সাধারণত একই ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, কিন্তু C4 উদ্ভিদে আমি যখন দেখাবো যে দেখবে সেখানে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়। এখানে গ্রানার উপর ভিত্তি করে ক্লোরোপ্লাস্টের কোনো প্রকারভেদ হয় না। এবং এখানে পত্ররন্ধ্র সাধারণত দিনের বেলা খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে। এখানে পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে। এখন C4 যে প্ল্যান্টসগুলো, C4 প্ল্যান্টস আসলে কারা? C4 প্ল্যান্টস হচ্ছে C4 প্ল্যান্টস। এখানে যে কার্বন ডাই অক্সাইড বিজারণের যে চক্র, সেটা আবিষ্কার করেন 2 জন অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট। তারা হচ্ছেন হ্যাচ অ্যান্ড স্ল্যাক।
হ্যাচ এবং স্ল্যাক নামক দুজন অস্ট্রেলীয় সায়েন্টিস্ট ইক্ষু গাছের উপর গবেষণা করে সর্বপ্রথম তারা এই C4 যে চক্র সেটি আবিষ্কার করেন। তো C4 চক্রে দেখা যায় যে এখানে দুটি অঞ্চল থাকে, একটি হচ্ছে মেসোফিল অঞ্চল, এখানে একটি থাকে মেসোফিল অঞ্চল, মেসোফিল এরিয়া, এবং আরেকটি থাকে বান্ডেল শীথ এরিয়া। এই দুটি অংশ থাকে, এখানে দুটি অংশ থাকে, একটি হচ্ছে মেসোফিল এরিয়া আর একটা হচ্ছে বান্ডেল শীথ এরিয়া। এবং এই সমস্ত C4 প্ল্যান্টের পাতায় একটি বিশেষ ধরনের মরফোলজি দেখা যায়, সেটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। তো এইটা কি, হোয়াট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি? ক্রাঞ্চ অ্যানাটমি জিনিসটা কি? সাধারণত কোন একটি পাতার মধ্যবর্তী অংশে একটি মিডল শীট থাকে, এটা হচ্ছে বান্ডেল শীট। এই বান্ডেল শীটের চারদিকে এই সমস্ত প্ল্যান্টের যদি আমি অ্যানাটমি দেখি, পাতার যদি সেকশন করি, দেখা যায় যে এই বান্ডেল শীটের চারদিকে এরকম গোল আকারে কিছু স্পঞ্জি মেসোফিল থাকে, মেসোফিলের রিং লাইক স্ট্রাকচার থাকে, রিং হয়ে থাকে। কিছু কোষগুলো এখানে রিং লাইক স্ট্রাকচার ফর্ম করে, কোষগুলো পরপর যুক্ত হয়ে এরকম রিং লাইক স্ট্রাকচার ফর্ম করে, এবং মাঝখানে তার বান্ডেল শীটের কোষগুলো থাকে। তো এই যে এই অ্যানাটমিটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। তাহলে ক্রাঞ্চ অ্যানাটমি কি? ক্রাঞ্চ অ্যানাটমি হচ্ছে C4 প্ল্যান্টসের পাতায় বান্ডেল শীটের চারদিকে স্পঞ্জি মেসোফিল কোষগুলো যে রিং লাইক স্ট্রাকচার ফর্ম করে ঘন ক্লাস্টার ফর্ম করে, যে ঘন সন্নিবেশিত অবস্থায় থাকে, ক্লাস্টার ফর্ম করে থাকে, তাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। এবং আমি তোমাদের বলেছিলাম যে C3 প্ল্যান্টসে সাধারণত ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় না, কিন্তু C4 প্ল্যান্টসে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। এবং এখানকার এই যে চারপাশের যে রাউন্ড যে সেলগুলো, সেগুলো হচ্ছে স্পঞ্জি মেসোফিল। এই স্পঞ্জি মেসোফিলে ক্লোরোপ্লাস্টে সাধারণত কোনো গ্রানা থাকে না, কিন্তু তার যে বান্ডেল শীটের যে ক্লোরোপ্লাস্ট সেগুলোতে গ্রানা থাকে। তাহলে এখানে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, কিন্তু আমার C3 প্ল্যান্টের ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। এবং এইখানে সাধারণত কি হয়, এখানে সাধারণত ফটো রেসপিরেশন হয় না, এই পর্যায়ে ফটো রেসপিরেশন হয় না। এই যে C4 প্ল্যান্টসে ফটো রেসপিরেশন হয় না। ফটো রেসপিরেশন না হলে কিন্তু সেখানে কিছু শর্করা সেভিংস হয়, ফলে এখানে শর্করার অপচয়টা কম হয়। এবং এইখানেও পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে এবং রাতের বেলা বন্ধ হয়। এই সমস্ত প্ল্যান্ট সাধারণত 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে। 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারা স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে, এবং এদের কার্বন ডাইঅক্সাইডের রেঞ্জ হচ্ছে, এদের শোষণের রেঞ্জ হচ্ছে 1 থেকে 10 ppm, 1 to 10 ppm। এই কার্বন ডাইঅক্সাইড রেঞ্জে এরা কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারে। তাহলে এখানে তারা এই রেঞ্জের কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। এখন আমি বলেছিলাম যে C3 প্ল্যান্টসে কার্বন ডাইঅক্সাইড আত্তীকৃত করে, মানে গ্রহণ করে যে যৌগটি, তার নাম 1,5 রাইবোলোজ বিসফসফেট। কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড আত্তীকৃত করে PEP, মানে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড বলে একটি যৌগ। এখানে কার্বন ডাইঅক্সাইড আত্তীকৃত করে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড বলে একটি যৌগ। এবং এখানে কার্বন ডাইঅক্সাইড আত্তীকৃতকরণের জন্য যে এনজাইমটি দায়ী, সেই এনজাইমের নাম হচ্ছে ফসফোইনোল পাইরুভেট কার্বক্সিলেজ। এর সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে এরা প্রথমে তৈরি করে একটি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যা স্থায়ী। এই যৌগটি স্থায়ী। তাহলে এখানে কি বলছে যে এখানে 4 কার্বন বিশিষ্ট একটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড তৈরি করে, এবং ম্যালিক অ্যাসিড পরে এখানে ভিতরে চলে আসে, এবং এই জায়গায় এখান থেকে এটা এক সময় চলে যায় ক্যালভিন চক্রে। এখানে ক্যালভিন চক্রে চলে যায়, এবং এখান থেকে একটি পাইরুভিক অ্যাসিড পুনরায় এখানে ফিরে এসে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড তৈরি করে।
তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ওর আগের আমার যে C3 প্ল্যান্টসগুলো ছিল, C3 প্ল্যান্টসের যে যৌগগুলো ছিল সেগুলো ছিল রাইবোলোজ 1,5-বিসফসফেট, আর এখানে হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। এবং এখানে কার্বন ডাই অক্সাইড গ্রহণের ক্ষমতা হচ্ছে 1 থেকে 10 ppm। খুব সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড বাতাসে থাকলেও সেটা তারা গ্রহণ করতে পারে, এবং এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চালাতে পারে। এবং এখানকার প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তা এই জন্য এটার নাম হচ্ছে C4 প্ল্যান্টস। এই জন্য এই চক্র সম্পাদনকারী প্ল্যান্টসের নাম হচ্ছে C4 প্ল্যান্টস। এই জন্য এটার নাম হচ্ছে C4 প্ল্যান্টস। তাহলে আমরা C4 প্ল্যান্টসের মধ্যে কি কি অ্যাডাপটিভ ক্যারেক্টারস দেখলাম, যে পরিবেশের সাথে এই যে উচ্চ তাপমাত্রা এবং কম কার্বন ডাই অক্সাইড, এই পরিবেশের সাথে টিকে থাকার জন্য তার শরীরে কি আছে, ক্রাঞ্চ অ্যানাটমি আছে, এবং এখানে ফটো রেসপিরেশন হয় না। এখানে প্রোডাক্টিভিটি অনেক বেশি, ফটো রেসপিরেশন না হতে তার অপচয় হয় না, ফলে তার শর্করা সেভিংস হয় এবং প্রোডাক্টিভিটি বেশি থাকে। এবং এখানে দেখলাম যে এখানে 2 ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। মেসোফিল, স্পঞ্জি মেসোফিলের যে রিং লাইক স্ট্রাকচার, সেখানে ক্লোরোপ্লাস্টে গানা থাকে না, কিন্তু তার ভিতরে যে আবদ্ধ অবস্থায় বান্ডেল শীত ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে গ্রানা থাকে। এবং এটি দেখলাম যে এইভাবে সে সার্ভাইভ করতে পারে পরিবেশে। এরপরে আসি আমি ক্যাম্প উদ্ভিদ কারা, ক্যাম্প উদ্ভিদ। এবং এই যে এইখানে C4 প্ল্যান্টস কারা, C4 প্ল্যান্টস এর মধ্যে আছে ট্রিটিকাম, অ্যাস্টিভাম, কিছু কমন নেম আছে, ট্রিটিকাম, অ্যাস্টিভাম, জিয়ামিস, স্যাকারাম, অফিসিনারাম। এই কমন নামগুলো হচ্ছে, এগুলোতে সাধারণত দেখা যায় যে C4 সাইকেল, হ্যাচ অ্যান্ড স্ল্যাগ যে সাইকেল, সেটা এই সমস্ত প্ল্যান্টে বেশি দেখা যায়। এখন ক্যাম্প উদ্ভিদ কারা, ক্যাম্প উদ্ভিদ হচ্ছে সাধারণত আমরা বলে থাকি ক্যাম্প উদ্ভিদ হচ্ছে তারা সাকুলেন্স প্ল্যান্টসগুলো, যেগুলো রসালো এবং মাংসল, যারা সাধারণত 40 ডিগ্রি থেকে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে, মোর দেন 40 ডিগ্রি, 40 ডিগ্রি থেকে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে, এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 1 থেকে 5 ppm পর্যন্ত সে এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে। এবং এই সমস্ত উদ্ভিদের, এর আগের যে 2 ধরনের উদ্ভিদের কথা আমি বলেছি, তারা কিন্তু কি বলেছি, তারা দিনের বেলা তাদের পত্ররন্ধ্র খোলা থাকে, রাতের বেলা বন্ধ থাকে। কিন্তু এই সমস্ত উদ্ভিদের স্টোমাটা দিনের বেলা বন্ধ থাকে কিন্তু রাতের বেলা খোলা থাকে। এই রাতের বেলা খোলা স্টোমাটা দিয়ে সে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং 4 কার্বন বিশিষ্ট একটি অ্যাসিড, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এবং এই কার্বনিক অ্যাসিডটি তার ভ্যাকুয়ালে একটি 4 কার্বন বিশিষ্ট একটি কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। এবং এই অ্যাসিডটি তার যে সেল ভ্যাকুয়াল সেখানে জমা রাখে, সেল ভ্যাকুয়ালে জমা রাখে। এবং দিনের বেলা সে এই কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে ক্যালভিন চক্র শুরু করে। দিনের বেলা সে তার এই অ্যাসিডকে ব্যবহার করে সে ক্যালভিন চক্র শুরু করে। তো দেখা যায় যে এই ধরনের ক্যাম্প উদ্ভিদগুলো অত্যন্ত শুষ্ক পরিবেশে থাকতে পারে, এবং অনেক দিন যদি তারা পানি না পায় তারপরেও তারা বেঁচে থাকতে পারে, এবং তাদের স্টোমাটা তখন খোলেই না। তারা যদি দীর্ঘদিন পানির অভাবে থাকে তখন তাদের স্টোমাটা খোলে না। তখন তাহলে কিভাবে তার সালোকসংশ্লেষণ হয়? তার শরীরে যে রিজার্ভ ফুডগুলো থাকে সেগুলো তখন তারা শ্বসন হতে থাকে। শ্বসন একটি চলমান প্রক্রিয়া, শ্বসন কিন্তু কখনোই বন্ধ হয় না। শ্বসন একটি চলমান প্রক্রিয়া। এই শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়, সেই কার্বন ডাইঅক্সাইডকে তখন এই ক্যাম্প জাতীয় প্ল্যান্টগুলো তখন সেই কার্বন ডাইঅক্সাইডকে, শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেইটাকে ব্যবহার করে বেঁচে থাকে।
এই ধরনের প্ল্যান্টের মধ্যে রয়েছে ক্যাকটাস, অপানশিয়া, তারপরে ক্রাসুলেসি পরিবার। ক্রাসুলেসি পরিবারের বেশিরভাগ প্ল্যান্ট হচ্ছে এই ক্যাম্প চক্র সেখানে সম্পূর্ণ হয়। এখন এই সমস্ত প্ল্যান্ট কিন্তু পৃথিবীব্যাপী এরা ছড়ানো। সাধারণত দেখা যায় যে পৃথিবীতে 87.4% প্ল্যান্ট হচ্ছে C4 প্ল্যান্ট। সমস্ত পৃথিবীতে দেখা যায় যে 87.4% প্ল্যান্টস হচ্ছে C3 প্ল্যান্টস এবং 18.8% প্ল্যান্ট হচ্ছে C4 প্ল্যান্টস। এইটা সাধারণত একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করা হয় যে দেখা যায় যে পৃথিবীতে 87.4% প্ল্যান্ট হচ্ছে C3 প্ল্যান্টস এবং 18.8% প্ল্যান্টস হচ্ছে C4 প্ল্যান্টস। এখন এই C4 এই সমস্ত প্ল্যান্ট কিন্তু সাধারণত আমাদের কমন যে গোত্রগুলো আছে সেগুলোর মধ্যে, কিন্তু এরা কিছু স্পেশাল এদের গোত্র আছে। এরা হচ্ছে 80% C4 প্ল্যান্টস হচ্ছে সাইপেরেসি অ্যান্ড পোয়েসি গোত্রের। 80% C4 প্ল্যান্টস হচ্ছে সাইপেরেসি এবং পোয়েসি গোত্রের। দেখা যায় যে এই C4 প্ল্যান্টস এর মধ্যে অ্যানজিওস্পার্ম আছে প্রায় 8000 স্পিসিস। 8000 স্পিসিস আছে অ্যানজিওস্পার্ম। এই C4 প্ল্যান্টের মধ্যে দেখা যায় যে 8000 স্পিসিস আছে অ্যানজিওস্পার্ম। পৃথিবীব্যাপী এরা ছড়ানো আছে। তবে এদের আধিক্য সাধারণত দেখা যায় যেখানে টেম্পারেচারটা কম সেই সমস্ত এলাকায় এদের আধিক্য বেশি। তবে আবার পৃথিবীর যে সমস্ত উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চল আছে সে সমস্ত এলাকায় কিন্তু আবার C4 প্ল্যান্টস এর পরিমাণ বেশি। আর C3 প্ল্যান্ট হচ্ছে মোটামুটি শীতল স্থানে। তো আমরা দেখতে পাই যে মধ্য আমেরিকার কিছু জায়গা আছে, প্রেরি বলে একটা জায়গা আছে মধ্য আমেরিকার, কলোরাডো, ডাকোটা, মিসৌরি, এই সমস্ত জায়গা হচ্ছে মধ্য আমেরিকার কিছু স্পেস। তো মধ্য আমেরিকার এই যে স্পেস যেখানে প্রেরি সমভূমি আছে, প্রেরি সমভূমির বেশিরভাগ প্ল্যান্টসই হচ্ছে এই C4 প্ল্যান্টস। এবং এরপর যদি আমরা দক্ষিণ আমেরিকায় যাই, দক্ষিণ আমেরিকায় দেখা যাবে যে ওখানে সাধারণত 3.6 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গায় আছে C3 প্ল্যান্টস, আর 12.1 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গায় আছে C4 প্ল্যান্টস। দক্ষিণ আমেরিকায় দেখা যায় যে এই আনুপাতিক হিসাবে এই সমস্ত প্ল্যান্ট আছে যেখানে C4 প্ল্যান্টস এর পরিমাণই বেশি, এটা দেখতে পাচ্ছি আমরা। আবার যদি আমরা আফ্রিকার দিকে যাই, আফ্রিকার দিকে দেখা যাবে যে কেনিয়া অঞ্চলের পার্বত্য এলাকায় সাধারণত C4 প্ল্যান্টস গুলো বেশি। কেনিয়া অঞ্চলের পার্বত্য এলাকায় C4 প্ল্যান্টস বেশি। আবার আমাদের এশিয়ায় সাধারণত পূর্ব এশিয়ায় 30 থেকে 70% প্ল্যান্টস হচ্ছে C4 প্ল্যান্টস। এরপর যেগুলো থাকে সেগুলো সাধারণত C3 প্ল্যান্টস। এখন এইভাবেই সাধারণত ডিস্ট্রিবিউশনটা তোমাদের দেখানো যায় এবং এর যে অ্যাডাপ্টেশন সেটা আমি তোমাদের বর্ণনায় বললাম। তারপরেও তোমাদের একটা কথা আমি বলতে চাই যে তোমাদের এই ক্ষেত্রে যদি পার্থক্য আসে যে C3, C4 এবং ক্যাম্প উদ্ভিদের মধ্যে পার্থক্য কি, সেই ক্ষেত্রে বলা যায় যে C3, C4 এবং ক্যাম্প এই যে উদ্ভিদগুলো এদের মধ্যে দেখা যায় যে এরা সাধারণত দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, এদেরও দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, কিন্তু এদের পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকে। এখানে হচ্ছে প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এখানে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখানেও 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে কার্বন ডাই অক্সাইড আত্মীকৃত করে হচ্ছে RUBP, এখানে কার্বন ডাই অক্সাইড আত্মীকৃত করে PEP, এখানে কার্বন ডাই অক্সাইড আত্মীকৃত করে PEP। এবং এখানকার কার্বন ডাই অক্সাইড আত্মীকরণের এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো। এখানে কার্বন ডাই অক্সাইড আত্মীকরণ যে এনজাইম, সেই এনজাইম এখানে এবং এখানে সেম। এবং এখানে ক্লোরোপ্লাস্টের কোনো ভেরিয়েশন দেখা যায় না, এখানেও কোনো ভেরিয়েশন থাকে না, কিন্তু এই জায়গাটায় ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য থাকে। এই টেম্পারেচার সহ্য করতে পারে 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এখানে 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এখানে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি টেম্পারেচার সে সহ্য করতে পারে। এবং এগুলো সাধারণত দেখা যায় যে আমার যে স্থলভূমির যে মেজোফাইটসগুলো আছে
তারা হচ্ছে সচরাচর যে সমস্ত দেখে থাকি তারা হচ্ছে C3 প্ল্যান্টস। C4 প্ল্যান্টসগুলো সাধারণত সাইপেরেসি এবং পোয়েসি গোত্রের বেশি হয়ে থাকে। আর সি ক্যাম্প সাধারণত দেখা যায় কাসুলেসি পরিবারের সাকুলেন্ট যে প্ল্যান্টসগুলো আছে, ক্যাকটাস, অর্কিড, তারপরে অপানশিয়া, এই ধরনের প্ল্যান্টসগুলোর মধ্যে ক্যাম্প চক্রটি বেশি দেখা যায়। এবং কার্বন ডাই অক্সাইড যেহেতু এটি অত্যন্ত নিম্ন কার্বন ডাই অক্সাইডও বেঁচে থাকতে পারে, সুতরাং আমি এখানে বলতে পারি যে অভিযোজন ক্ষমতা সবচেয়ে বেশি এই প্ল্যান্টের, তারপরে এটি এবং তারপরে এটি। তাহলে অভিযোজন ক্ষমতা সবচেয়ে বেশি কার? ক্যাম্প উদ্ভিদের, কারণ সে অনেক বেশি প্রতিকূলতা সহ্য করেও তার সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটি সেটিকে সে চালিয়ে যেতে পারে। তো আজকে তোমাদের টপিকের উপর আমার এটাই আলোচনা ছিল। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ছোট একটি টপিক নিয়ে আজকে আলোচনা করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে শেষ করছি।